what indigenous communities can teach us about water. এখানে indigenous community যেটা এথনিক কমিউনিটিকে ইন্ডিকেশন করা হচ্ছে যে তারা আমাদেরকে কি শেখায় বিষয়টা। এখানে হোয়াট এটা একটা কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজটা এখানে কিন্তু নাই, যেহেতু এটা একটা টাইটেলের মধ্যে হচ্ছে যে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স লিখতে হয় না, ঠিক আছে। তাহলে এখানে কোন করা উচিত, এটা পূর্ণাঙ্গ একটা হচ্ছে যে একটা ক্লজ, আমরা যদি একটা প্রিন্সিপাল ক্লজ দিই, কী দিয়ে আমরা এটাকে পরিপূর্ণ করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে যে তারা এথনিক কমিউনিটি আমাদের যে পানি বিষয়ে যে সমস্যাটা আমাদেরকে যেটা বেশি শেখায় সেটা হচ্ছে যে আমাদেরকে ডিপলি চিন্তা করা উচিত। তাহলে আমি এভাবে বলতে পারি, শুড থিঙ্ক ডিপলি, যেটা আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে, গভীরভাবে ভাবতে হবে। তাহলে এখন এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এখন দেখেন এই শুডটাকে যদি আমি ফাইনাইট ভার্ব ধরি তাহলে এই ফুল ক্লজটা একটা সাবজেক্ট হচ্ছে। ফুল ক্লজটা যখন একটা সাবজেক্ট হয় তখন ওই হচ্ছে যে এটা একটা নাউন ক্লজ। আপনাদেরকে বারবার বলেছি, একটা ওয়ার্ড যখন সাবজেক্ট হয় নাউন, একটা ফ্রেজ যখন সাবজেক্ট হয় নাউন ফ্রেজ, একটা ক্লজ যখন সাবজেক্ট হয় নাউন ক্লজ। তাহলে দেখেন এই জিনিসগুলো কেন জানতে হবে। আপনার সেন্টেন্সের ভ্যারিয়েশন, আপনি একটা ওয়ার্ড দিয়ে সাবজেক্ট লিখতে পারেন, একটা ফ্রেজ দিয়ে সাবজেক্ট লিখতে পারেন, একটা ক্লজ দিয়ে সাবজেক্ট লিখেন। তাহলে তিনটা সেন্টেন্স তিনটা উপায়ের সাবজেক্ট গঠন করেন, লেখার একটা ভেরিয়েশন হচ্ছে। আরও ডিপলি যদি গ্রামারের কিছু কথা বলি, আমি অনেক কিছু বলি না যেহেতু এগুলো গ্রামারের ক্লাসে বলা হয়েছে। এই যে এটা একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, টিচ হয়েছে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আমরা একটু ভিতরে ঢুকি, কী বলা আছে একটু দেখব। Water is a more than a natural resource for Bangladesh. What is the more a natural resource? মানে এটাকে আমরা বলতে পারি এটা একটা হাইপারবোল, মানে এটা প্রাকৃতিক সম্পদের চেয়েও বেশি কিছু। কারণ আমরা সবাই জানি পানির অপর নাম হচ্ছে যে জীবন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। তাহলে ওয়াটারটাকে হচ্ছে যে খুব গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, এটাকে বলা হয় হাইপারবোল। আপনি যখন কোনো কিছু আলোচনা করতে যাচ্ছেন, আপনার ফুল প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, তখন এটাকে বেশি হাইলাইট করার জন্য আপনি হাইপারবোল ইউজ করতে পারেন। ফর বাংলাদেশের জন্য, বাংলাদেশ ইন্ডিজিনিয়াস কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশের যেগুলো এথনিক কমিউনিটিকে ইন্ডিকেশন করা হচ্ছে। এখানে ইন্ডিজিনিয়াস কমিউনিটি মানে হচ্ছে যে যারা উপজাতি, এথনিক নিগোষ্ঠী। যেমন এখানে ইন্ডিজিনিয়াস কমিউনিটি দ্বারা নির্দিষ্ট করে কিন্তু আমি বলেছি যে উপজাতি, কিন্তু এখানে উল্লেখ নাই, আপনাকে বুঝে নিতে হবে। এটাকে বলা হয় আর একটা মিথোনমি। আমার ক্লাসটা যদি মনোযোগ দেন, আপনি এখানে সাহিত্যের অনেক কিছু কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। রূপান্তর মানে একটা ওয়ার্ডের মাধ্যমে অন্য কিছু বোঝাচ্ছে। এটা কেন গুরুত্বপূর্ণ? ইট ইজ এ সোর্স অফ লাইফ, এটা জীবনের উৎস। কালচার্স, এটা সংস্কৃতির উৎস। আইডেন্টিটি, এটা পরিচয়ের উৎস। অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এটা আধ্যাত্মিকতার একটা উৎস। এই যে স্পিরিচুয়ালিটি এই শব্দটা ইউজ করার কারণ কি, এটা যদি একটু এলাবোরেট করেন। আচ্ছা, এটা বলতেছি এখানে। তাহলে দেখেন এখানে প্রথমে যদি আমি গ্রামেটিক্যালি বিশ্লেষণ করি, এই ফুল সেন্টেন্সটাকে আমি বলবো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আপনি বলতে পারেন, স্যার এটা কম্পাউন্ড সেন্টেন্স কেমন হলো? এই যে এটাই হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ক্লজ, এটা হচ্ছে একটা ইট ইজ এ সোর্স অফ লাইফ, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ক্লজ। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, স্যার একাধিক ক্লজ থাকলে তো কনজাংশন থাকে, এখানে তো কনজাংশন নাই। অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করতে মাঝখানে ড্যাশ অথবা সেমিক্লন হবে। ড্যাশ এবং সেমিক্লন থাকলে কিন্তু কখনো কিন্তু কি হবে না, কনজাংশন না থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা জিনিস, এটা হচ্ছে দ্য হাইপেন, আর এটা হচ্ছে যে বিশাল ড্যাশ এবং হাইপেন, এগুলো কিন্তু বিশাল অর্থ কিন্তু চেঞ্জ করে দেয়। এগুলো আপনাকে মাথায়, আমি যদি দেখাই, হাইপেন হচ্ছে যে কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। আর ড্যাশ দুইটার অর্থ আছে, ড্যাশ দ্বারা ব্যাখ্যা করা বোঝায়, আর ড্যাশ দ্বারা হচ্ছে যে যখন পূর্বের কথার সুর যখন পরিবর্তন হয়ে যায়। মনে করেন আপনি একটা কথা বলতেছেন,
আপনার কথাটা হচ্ছে যে অপটিমিস্টিক, মানে পজিটিভ। আপনি হুট করে কিন্তু আপনি পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছেন, আপনার কথার সুর পাল্টে গেছে, তখন মাঝখানে আপনাকে ড্যাশ ইউজ করতে হবে। তবে এখানে ব্যাখ্যা করেছে, এই যে বলেছে এটা কেন গুরুত্বপূর্ণ, এই সেন্টেন্সের ব্যাখ্যাটাই হচ্ছে এটা, কারণ এটা জীবন, সংস্কৃতি, পরিচয়, স্পিরিচুয়ালিটি সকল কিছুর কিন্তু কি আধ্যাত্মিকতা সকল কিছুর অংশ। তাহলে এটা ব্যাখ্যা করার অর্থে ইউজ করা হয়েছে। এখন এখানে আর একটা জিনিস দেখেন, আমরা একটা প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি, নাউন, নাউন, আইডেন্টিটি, নাউন, স্পিরিচুয়াল থেকে স্পিরিচুয়ালিটি, এখানে সবগুলো নাউন। আপনি যদি এখানে স্পিরিচুয়াল ইউজ করেন তাহলে এটা ভুল হতো, এটাকে স্পিরিচুয়ালিটি নাউন ইউজ করতে হয়েছে। তাহলে এটা একটা প্যারালাল স্ট্রাকচার। এখন আসি, ও যে আপনাদেরকে ফার্স্টে বলেছি কিন্তু মেইন স্ট্রিমের সাথে যেভাবে ইঞ্জিনিয়ারিং করতেছে, বিভিন্ন সরকার আধুনিক পদক্ষেপ নিচ্ছে, আধুনিক পদক্ষেপ কিন্তু সবগুলো তাদের জন্য ব্যালেন্স হয় না। যেমন হিন্দু, এখানে হিন্দু ধর্মের অনেকেই আছে, রিভার হচ্ছে যে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ধর্মের অংশ, বিশেষ করে হচ্ছে যে সিন্ধু নদী, যার পবিত্রতার প্রতীক, যেখানে তারা পবিত্র গোসল করে। তারা হিন্দুরও তো আমাদের দেশের কালচারের একটা অংশ। এই জন্য নদী শুধু আমাদের কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ইউজ হয় না, নদী কিন্তু আমাদের কালচারেরও একটা অংশ। ঠিক ওখানে যে ঝর্ণা, ওখানে যে বিভিন্ন ধরনের যে ছড়া, এখানে ছড়া বলেছে, ঝর্ণা, এই পাহাড়ির এই উৎসগুলো, তারা এগুলো হচ্ছে যে এখানে অনেক ধর্মের মানুষ আছে, তারা এটা ধর্মের প্রতীক হিসেবে ইউজ করে, বিভিন্ন ধর্মের জন্য ইউজ করে, এই জন্য স্পিরিচুয়ালিটি বলেছে। তো এখন রাইটার এখানে এগুলাকে ইন্ডিকেশন করা হচ্ছে, কারণ আধুনিক ব্যবস্থা করতে গিয়ে ওগুলো বিলুপ্ত হচ্ছে। তো বিলুপ্ত হচ্ছে মানে কি, তাদের কালচার বিলুপ্ত হচ্ছে, তাদের পরিচয় বিলুপ্ত হচ্ছে, তাদের আধ্যাত্মিকতা বিলুপ্ত হচ্ছে। রাইটারের জন্য বলতেছে যে এগুলোও রক্ষা করতে হবে, এমন সিস্টেম প্রয়োগ করতে হবে যাতে তাদের কালচার এগুলো রক্ষা পায়, এই জিনিসটা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ওটা দেখেন, অ্যাক্রস দ্য হিল ট্র্যাক্টস, সিডাকান হিল ট্র্যাক্টস, একদম সমগ্র যে পাহাড়ি অঞ্চল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে অ্যাক্রস মানে হচ্ছে যে একদম সমগ্রকে ইন্ডিকেশন করা হয়েছে। এটাকে আমরা থ্রো আউটও বলতে পারি, থ্রো আউট আপনারা জানেন। এটাকে আমরা ওভারও বলতে পারি, সমগ্র বলতে। দ্য নর্দার্ন প্লেইনস, উত্তরাঞ্চল, সমতল ভূমি। যেমন উত্তরাঞ্চলের নর্দার্ন প্লেইনস কোনগুলোকে বলা হয়, নর্দার্ন হচ্ছে আমাদের ময়মনসিংহ, সিলেট, রংপুরের কিছু অংশ পড়েছে, সিলেট অ্যান্ড দ্য পার্টস অফ দ্য কোস্টাল রিজিয়নস, আমাদের কিছু আবার উপকূলীয় অঞ্চল, দক্ষিণাঞ্চলের উপকূলীয় কিছু অঞ্চল। ইন্ডিজিনিয়াস পিপল, কিছু নৃগোষ্ঠী, হ্যাভ লিভড, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে আমাদের একদম ফুল এটাই হচ্ছে যে সাবজেক্ট, আর এই অংশটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখেন বাক্যটা খুব কত অ্যাট্রাক্টিভভাবে উনি ডিজাইন করেছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু করেছে, অনেকগুলো তথ্যকে যারা যারা সম্মুখীন হচ্ছে সমস্যার, যাদের যাদের কথা বলতে, সবাইকে প্যারালাল স্ট্রাকচারের মধ্যে একসাথে নিয়ে এসেছে, একটা নাউন ফ্রেজ হয়ে গিয়েছে, এবং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তারা হ্যাভ লিভড ইন ক্লোজ হারমোনি উইথ ফরেস্ট। কেন দেখেন, হারমোনি মানে হচ্ছে যে বন্ধনে থাকা, এটা দুইটা অর্থ আছে। হারমোনি মানে হচ্ছে যে সুর, হারমোনি মানে যখন আমরা গানের ক্ষেত্রে ইউজ করবো তখন এটাকে সুর বলবো। আর ক্লোজ হারমোনি মানে এখানে হচ্ছে যে এক ধরনের যেটা ক্লোজ রিলেশনশিপ, একদম কাছাকাছি বন্ধন। মানে তারা, এই মানুষগুলো হচ্ছে যে বনের সাথেই থাকে, স্ট্রিমস নদীর সাথে থাকে, স্প্রিং মানে এখানে ঝর্ণা, ঝর্ণার সাথে থাকে। ফর সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী, একটা ওয়ার্ড মনে রাখবেন, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফরের পরে যদি কোনো সময়বাচক ওয়ার্ড হয় সেটা সবসময় প্লুরাল হবে, এর মনে রাখবেন। ফর ডেজ, ফর আওয়ার্স, ফর ইয়ার্স, বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, এটা শতাব্দীর পর শতাব্দী। তার মানে ফুল বাক্যটা কি, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল জুড়ে এবং নর্দার্ন প্লেইনস, সিলেট, পার্টস অফ, এবং বিভিন্ন ধরনের এই অঞ্চলগুলা, তারা যে শতাব্দীর পর শতাব্দী ঝর্ণা, বিভিন্ন নদী বা ক্ষুদ্র খাল, বন, এগুলোর সাথে একদম বন্ধনে জড়িয়ে আছে। তার মানে এই সেন্টেন্স দ্বারা অ্যাকচুয়ালি কিন্তু এটার মেইন থিমটা কি, কে বলতে পারে এটার মেইন আইডিয়াটা কি, সেন্টেন্সটা মেইন আইডিয়াটা কি? আপনি না হলে প্রত্যেকটা জিনিস যখন আপনি গভীরভাবে বুঝবেন না, আপনি বিসিএসের আপনার কম্প্রিহেনশনটা বুঝবেন না। আপনাদেরকে আমি বলেছিলাম কম্প্রিহেনশনের উপর প্রায়
100 নাম্বার আছে শুধু কম্প্রিহেনশনের উপরে, পার্ট 1-এর উপরে, রিটেন সহ। অর্থাৎ এখানে বোঝাচ্ছে, কথাটার অর্থই হচ্ছে তারা হচ্ছে যে ন্যাচারালি প্লারিশড, তারা প্রাকৃতিকভাবে সজ্জিত, তাদের মধ্যে কোনো আর্টিফিশিয়াল, যেমন পাহাড়িরা আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। এখন তাদেরকে যদি ওখান থেকে মানে সবগুলো ওদের বাসস্থান দূর করে আমাদের মতো মেন স্ট্রিমে যদি তাদেরকে থাকতে দেন, তারা থাকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। কারণ তারা সারা জীবন হচ্ছে যে পাহাড়ের সাথে থাকে, পাহাড়ের সাথে তাদের বন্ধন, ঝর্ণা, বন, ছড়া সবগুলোর সাথে, এটাই বলা হচ্ছে, মানে প্রাকৃতিক বন্ধনকে ইন্ডিকেশন করেছে। দিয়ার রিলেশনশিপ উইথ ওয়াটার, তাহলে বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক পানির সাথে ইজ গাইডেড, এটা আমাদেরকে নির্দেশনা দেয়। ফেসিভ সেন্টেন্স, খেয়াল করেন। তাহলে এতগুলো সেন্টেন্স যে পড়েছি তার মধ্যে কিন্তু একটা ফেসিভ পেয়েছি। তাহলে রাইটিংয়ের আর একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে কিন্তু আমরা যখন লেখা লিখব, অ্যাক্টিভ পেসিভ কিন্তু আমাদেরকে মিক্সার করে লিখতে হবে, এটা কিন্তু মাথা রাখতে হবে। অ্যাক্টিভ এবং পেসিভ আমাদেরকে মিক্সার করে লিখতে হবে। কোন কথাটা অ্যাক্টিভ লিখব, কোন কথাটা হচ্ছে আমি পেসিভ লিখব, সেটা খুব ভালো করে বুঝে নিতে হবে। যেমন যদি আমি বলি নট অনলি বাই নেসেসিটি, এটা শুধু প্রয়োজন না, বাট অলসো দ্য ট্র্যাডিশনাল বিলিফস, এটা ঐতিহ্যগত বিশ্বাস। এই যে দেখেন, নট অনলি এবং বাট অলসো, দিস ইজ দ্য প্যারালাল স্ট্রাকচার। নট অনলির পরে হচ্ছে দ্য নাউন, এবং বাট অলসোর পরেও কিন্তু একটা নাউন আছে, বিলিফস। এখন এরপরে দেখেন, তাহলে তাদের পানির সাথে যে সম্পর্ক, এটা শুধু প্রয়োজনীয়তা না, এটা তাদের একটা বিশ্বাসও। মানে পানিগুলা, এগুলো যে উৎসগুলা, এগুলো শুধু পানির জন্য উৎস হিসেবে ইউজ করে না, এগুলোর উপর কিন্তু তাদের ধর্মীয়, সাংস্কৃতিক অনেক কিছু চর্চা হয়। মানে স্পিরিচুয়ালিটি, রিলিজিয়াস বিলিফ, ট্র্যাডিশনাল বিলিফস আছে, তাদের ঐতিহ্য আছে, যেটা দ্যাট এমফাসাইজ, এই দ্যাট মানে কি, এই যে কথাটাকে ইন্ডিকেশন করেছে, এই কথাটাকে ইন্ডিকেশন করেছে। তাহলে কোনো প্রোনাউন যখন আগের নাউন বা নাউন ফ্রেজকে ইন্ডিকেশন করে, বলেছি এটা হচ্ছে যে একটা রিলেটিভ প্রোনাউন। রাইটিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন বাক্য গঠনের জন্য। এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হবে সেটা হচ্ছে যে রিলেটিভ ক্লজ। তাহলে এটা হচ্ছে যে একটা রিলেটিভ ক্লজ। এবং রিলেটিভ ক্লজের অপর নাম হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আগে সর্বদা একটা নাউন বা নাউন ফ্রেজ থাকে, দেখে আসেন কিনা দেখেন, আপনারা বুঝতেছেন কিনা দেখেন। তাহলে আমরা যখন একটা সেন্টেন্সে যখন রিলেটিভ প্রোনাউন দিয়ে মাঝখানে লিখব, এটার সম্পর্কে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা এমপাসাইজ, এটা গুরুত্ব আরোপ করে। এটা দেখেন, এটা সিঙ্গুলার কেন, ভার্ব কিন্তু ফ্লুরাল, এস বাই এস হয় না কেন? কারণ রিলেটিভ প্রোনাউন যে নাউনটাকে নির্দেশ করে সে নাউনটা অনুসারে ভার্ব হয়। এটা ফ্লুরাল বিদায় ভার্বের শেষে এস বাই এস হয় নাই। এটা যদি বিলিভ হতো তাহলে এটা এমপাসাইজেস হতো, মনে রাখবেন। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা রাইট ফর্ম অফ ভার্ব অনুসারে চেঞ্জ করবা, আগের নাউনটা অনুসারে। এটা গুরুত্ব আরোপ করে। রেসপেক্ট ফর নেচার, যেটা প্রকৃতির প্রতি সম্মান, অ্যান্ড রেসপন্সিবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, মানে প্রাকৃতিক সম্পদের দায়িত্ব ব্যবহার। তার মানে ফুল সেন্টেন্সটাকে যদি আমি ট্রান্সলেশন করি, পানির সাথে যে সম্পর্ক, যেটা আমাদেরকে গাইডেড করে, যেটা আমাদেরকে নির্দেশনা দেয়, শুধু এটা প্রয়োজনীয়তা না, এটা বোঝায় এটা একটা ঐতিহ্যগত বিশ্বাস, যেটা প্রকৃতির প্রতি সম্মান এবং যথাযথ প্রাকৃতিক সম্পদগুলোর দায়িত্ববান ব্যবহার বা দায়িত্ববান হওয়া, এটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ এগুলো শুধু ঝর্ণা, নদী, খাল, এগুলোকে শুধু পানির উৎসের জন্য কিন্তু উনি রক্ষা করতে বলতেছে না, এগুলো কিন্তু তাদের সাংস্কৃতিক চর্চা, এই জন্য কিন্তু রক্ষা করতে হবে, এটাই বলা হচ্ছে। এখন আমার একটা কোয়েশ্চেন আছে, এই সেন্টেন্সটা কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা কোন সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে, সেন্টেন্স প্যাটার্নটা তোমাদের কাছে কোয়েশ্চেন, আপনাদের কাছে কোয়েশ্চেন, বলেন এটা কোন সেন্টেন্স? বলেন। এটা কি কমপ্লেক্স সেন্টেন্স? ভেরি গুড। যেমন আমি এখানে একটা লিখতেছি, হি নট অনলি, একটু খেয়াল করবেন, ওয়ার্কস হার্ড, এই সেন্টেন্সটা একটু সবাই শুনেন ভালো করে, বাট অলসো
হেল্পস আদার্স। সে শুধু পরিশ্রমই করে না, অন্যজনকে হেল্পও করে। আচ্ছা, এখন এটা কোন সেন্টেন্স, কে বলতে পারে? এখন নট অনলি বাট অলসো দিয়ে এটা কোন সেন্টেন্স? সিম্পল। নো, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা নিয়ে বিসিএস একটা কোয়েশ্চেন এসেছে প্রিলিতে। এটা 36তম বা 37তমে কোয়েশ্চেন বা 38তমে এরকম কোয়েশ্চেন আছে, খেয়াল করিয়েন। আচ্ছা দেখেন কেন। প্রথমে এই সেন্টেন্সে আসি, দ্য রিলেশনশিপ উইথ দ্য ওয়াটার গাইডেড, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ। দ্যাট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন এই নট অনলি দেখেন তো, নট অনলি বাট অলসো কাকে রিলেট করেছে? নাউন এবং নাউন ফ্রেজকে রিলেট করেছে, যুক্ত করেছে। আর এখানে অপরপক্ষে দেখেন তো, নট অনলি ওয়ার্কস হার্ড একটা ফাইনিট ভার্ব যুক্ত অংশ, আবার বাট অলসো এখানেও একটা হেল্পস, এটা একটা ফাইনিট ভার্ব যুক্ত অংশ। এখন কিন্তু যুক্ত করেছে ক্লজকে, এখন কিন্তু যুক্ত করেছে ক্লজকে। তাহলে এখন বলেন এখানে কয়টা ক্লজ? এখানে কিন্তু ফ্রেজকে যুক্ত করেছে, কনজাংশন ফ্রেজকে যুক্ত করে, ক্লজকে যুক্ত করে। এখানে যুক্ত করেছে ওয়ার্ড বা ফ্রেজকে, এখানে যুক্ত করেছে কিসে? ক্লজকে যুক্ত করেছে। এখানে যেহেতু ক্লজকে যুক্ত করেছে এবং এটা যেহেতু প্যারালাল স্ট্রাকচারের অংশ, ওই যে এটা ফর ভার্ব দিয়ে শুরু হলে বাট অলসো ফর ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ভার্বটা কি? প্রেজেন্ট ফর্ম, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এটা দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে। কারণ নট অনলি বাট অলসো যেহেতু প্যারালাল স্ট্রাকচার, একই ক্লজ হবে। এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও কিন্তু ডিফারেন্ট ক্লজ ধরতে পারবেন না, কারণ এটা প্যারালাল স্ট্রাকচারের অংশ। এটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকলে আপনি নিজেই বলেন এটা কি হবে? এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আপনাদেরকে এটা বুঝিয়েছি, বিসিএস এর মধ্যে শুধু নট অনলি বাট অলসো দেখলেই আমি কম্পাউন্ড বলে দিব, সেটা না। এখানে তো কম্পাউন্ড বলি নেই। নট অনলি বাট অলসো ওয়ার্ড এবং ফ্রেজকে যুক্ত করলে তখন অন্য কথা, যখন ক্লজকে যুক্ত করবে তখন কম্পাউন্ড সেন্টেন্স হবে, মাথায় রাখবেন। এগুলো হচ্ছে যে সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন শিখালাম এখান থেকে। আচ্ছা, এরপর আসেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন প্লিজ, বসে থাকবেন না কেউ। এই ফেরাটা ভাইয়া, এই যে একটি কোশ্চেন করি, এই যে যেটা ছিল দেয়ার রিলেশনশিপ উইথ ওয়াটার ইজ গাইডেড, এটা তো একটা প্যাসিভ, মানে প্যাসিভলি বলা। এটা হ্যাঁ, এই সেন্টেন্সটাকে কি অ্যাক্টিভলি বলা যায়? এটা গাইডেড করে, গাইডেড করে কাদেরকে গাইডেড করা হয়? আমাদেরকে গাইডেড করে আর কি। এটা অ্যাক্টিভলি বলা কিন্তু এটা উচিত হবে না। কেন হবে না আমি বলি। এটা অ্যাকচুয়ালি গাইডেড করে কি, এটা ইম্পার্সোনালি বলেছে কথাটা। কখন অ্যাক্টিভ প্যাসিভ লিখবেন? এখানে একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন। এটা গাইডেড করা হচ্ছে যে এথনিক কমিউনিটিটা। তাই এখন আপনি যদি সরাসরি কিন্তু এথনিক কমিউনিটিটা সরাসরি কিন্তু সরকার কিন্তু গাইড করতে পারবে না, তারা সরকারকে কিন্তু সরাসরি নির্দেশনা দিতে পারবে না, সরকার উল্টা তাদেরকে নির্দেশনা দিবে। এই জন্য এটা অ্যাক্টিভ না বলি, প্যাসিভে বলা বেটার হবে। কথাটা বুঝতে পেরেছেন? মানে নীতি এখানে কিন্তু আমাদেরকে করা মানে নীতি নিয়ন্ত্রকদের। এই জন্য প্রত্যেকটা সেন্টেন্স কোনটা অ্যাক্টিভে লিখবেন কোনটা প্যাসিভে লিখবেন সেটা একটু কিন্তু আপনি জানতে হবে। আছেন, এই প্যারাটা একটু দেখেন, মাঝখানে প্যারাটা হচ্ছে যে সেম কিছু রিপিট করেছে, আপনি পড়ে নেবেন। অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্ক ইন ওয়াটার। অ্যাক্সেস টু মানে প্রবেশ করা, বিশুদ্ধ পানিতে প্রবেশ করা, নিরাপদ পানিতে। রিমেইনস, এই যে ফাইনাইট ভার্ব, এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। আগের প্যারাটা হচ্ছে যে তাদের বিভিন্ন সমস্যার কথাগুলো বলেছে। কিসের সমস্যা? পানির উৎস যেগুলোর কথা বলেছে এগুলো হচ্ছে যে এখন ধ্বংস হচ্ছে, এবং যেগুলো ধ্বংস হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, দূষণ, জলবায়ু পরিবর্তন, এগুলো প্রথমে আপনাদেরকে বলেছে, এগুলোর কথাগুলোই বলেছে। আচ্ছা, এটা আমি বলেছি কারণ এটা আপনি বুঝতে পারবেন না, এই জন্য এই সমস্যাগুলোর কারণেই। তাহলে দেখেন এটা যদি ফাইনাইট ভার্ব হয়, অ্যাক্সেস টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাক্সেসের পরে সবসময় টু হয়, প্রবেশ করা। এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে বিশুদ্ধ পানিতে রিমেইনস ডিফিকাল্ট, রিমেইন একটা লিঙ্ক ইন ভার্ব। এই জন্য ডিফিকাল্ট লিঙ্ক ইন ভার্বের পরে কী হয়? অ্যাডজেক্টিভ হয়। এই জন্য অ্যাডজেক্টিভ হয়েছে। আপনার প্রত্যেকটা বিন্যাস, প্রত্যেকটা গ্রামার সম্পর্কে আপনার ধারণা রাখতেই হবে। রিটেন এমন একটা বিষয়, এটা খুব অ্যাডভান্স লেভেলের বিষয়। আপনি টুকটাক গ্রামার দিয়ে
এখানে তো অনেকেই হচ্ছে যে ভৌতবাজি করে, এতটুকু গ্রামার পড়লে হয়ে যাবে, এটা ভুল কথা। প্রত্যেকটা গ্রামার সম্পর্কে আপনার কনসেপ্ট থাকতে হবে, না হলে রিটেনে ভালো করা যাবে না। কখন কোনটা প্রয়োজন হবে এটা বলা যাবে না। আচ্ছা, যে কঠিন হয় কেন? ইন মেনি রিমোট সেটেলমেন্টস, অনেক দূরবর্তী সেটেলমেন্ট মানে বাসস্থান, স্থাপনা, অর্থাৎ বিশেষ করে যারা একদম দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের কথায় বলেছে। পার্টিকুলারলি ইন দ্য, বিশেষ করে, যেমন এটা একটা কানেক্টরস, এটা একটা অ্যাডভার্বিয়াল কানেক্টরস। ইন দ্য সিএসটি, সিটাগান হিল ট্র্যাক্ট, অর্থাৎ সুপেয় প্রাণীতে প্রবেশ করা, বিশুদ্ধ পানিতে প্রবেশ করা, এটা হচ্ছে তো প্রত্যন্ত অঞ্চলগুলোতে কঠিন হচ্ছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে। তাহলে দেখেন, মনে করেন প্রথমে কিন্তু অনেকগুলো অঞ্চল বলেছে, মনে করেন আপনি এটা ইউজ করলেন না, তার ফলে বলেছেন সিএসটি। এখন অনেকগুলো অঞ্চল বলার পরে তাহলে সিএসটি কথাটা এসে গিয়েছে। এখন মাঝখানে আপনি এটা না হলে সেন্টেন্সটা মিনিংফুল হয় না। এটার মাধ্যমে অনেকগুলো বলার পরেও আপনি নির্দিষ্ট একটাকে স্পেসিফাইড করেছেন। এই জন্য ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো, এই কানেক্টরসগুলো আপনাকে ব্যবহার করা জানতে হবে, সেন্টেন্সকে আরও বেশি মিনিংফুল করে। আচ্ছা, কমিউনিটিস অফটেন ডিপেন্ড অন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আপনারা জানেন। ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা, আবার রিলাই অন হচ্ছে যে নির্ভর করা। আবার আমি বলতে পারি রেজাল্ট অন, রেজাল্ট আপন, রেজাল্ট আপনত নির্ভর করা। আবার রেজাল্ট ইন, এটার অর্থ কিন্তু অন্যটা, রেজাল্ট ইন, এগুলো নিউজ পেপারের মধ্যে বেশি ব্যবহার করা হয়। রেজাল্ট ইন হচ্ছে যেটা ফলাফল দেওয়া। আমি কিছু কমন এরকম প্রায় একটা পিডিএফ আপনাদের দেখে আগামী সপ্তাহ পরে দিয়ে দিব নিউজ পেপারের ওপরে, আপনারা এগুলো সব পড়ে নেবেন। এই যে সম্প্রদায়গুলো অফটেন, তার নির্ভর করে, প্রায়, এটা একটা অ্যাডভার্ব। অফটেন, অলওয়েজ, সামটাইমস, এগুলো থাকলে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট হয়। ন্যাচারাল স্প্রিং, তারা প্রাকৃতিক ঝর্ণা। লোকালি নোন অজ, সরা, এগুলাকে সরা বলা তারা। এটা একটা নন ফাইনিট ভার্ব, মানে ফেসিভের নন ফাইনিট ভার্ব, ফার্স্ট পার্টিসিপল জন্য ইউজ করেছে। এটা কীভাবে আমি নন ফাইনিট ভার্ব ধরেছি? ইতিমধ্যে আমার একটা ফাইনিট ভার্ব হয়ে গিয়েছে, তাহলে একই সেন্টেন্সে একই ক্লজে একটা ফাইনিট ভার্ব হয়ে গেলে বাকি ভার্বগুলো নন ফাইনিট ভার্ব। রেইন ওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টির পানির হারভেস্টিং। একজন বৃষ্টির পানি হারভেস্টিং কেন শব্দটা কেন ইউজ করা হয়? অর্থাৎ বৃষ্টির পানি তারা জমিয়ে রাখে। আর স্মল স্ট্রিম, ক্ষুদ্র কিছু মানে খাল বা বিভিন্ন ধরনের নদী, এগুলোর উপরে কিন্তু আপনারা হয়তো, এখন তো হচ্ছে যে অনলাইনের যুগ, আপনারা দেখেন তো অনেকে ব্লগ তৈরি করে, কিন্তু এটা পাহাড়ি অঞ্চলে বিশাল বিশাল এরকম কিছু গর্ত থাকে, পাহাড়ি পানি এখানে এসে জমা হয়, এখান থেকে তারা সন্ধ্যার আগে গিয়ে কিন্তু এগুলো হচ্ছে যে পানিগুলোকে পরিষ্কার করে দিয়ে আসে। কিছুক্ষণ পরে কিন্তু অটোমেটিকলি হচ্ছে যে যত ধরনের কিন্তু বিভিন্ন আয়রন তারণ আছে এগুলো নিচে জমে যায়, উপরের পানিগুলো তারা নিয়ে আসে স্ট্রিমগুলো থেকে, আপনারা দেখেন। আচ্ছা, তাহারা বেশিরভাগ হচ্ছে যে ঝর্ণারোপণ, এই সমস্ত ক্ষুদ্র এবং এগুলোর উপর নির্ভর করে। কিন্তু এখন দেখেন, তাহলে এই কথাটা বলেছে, এই কথাটার উপর ভিত্তি করে সমস্যার কথাটাই বলেছে, তো সমস্যার সাথে সাথে রিলেট করে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ শুরু করেছে। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আগের সাথে পরের সাথে একটা রিলেট কাজ করে। তারা যেহেতু এগুলোর উপর নির্ভর করে, সেহেতু শুষ্ক মৌসুমে, প্রলং মানে হচ্ছে যে দীর্ঘায়িত, মানে দীর্ঘ যখন শুষ্ক মৌসুম যখন, অর্থাৎ গ্রীষ্মকাল, বৃষ্টি যখন হয় না, এটা যখন দীর্ঘায়িত হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে যদিও শুরু হয়েছে, ডিউরিং এটা একটা প্রেপোজিশন, কিন্তু সময় বোঝানো হচ্ছে। দি সোর্স, এই যে উৎসগুলা, দিস মানে কি? ফ্লোরাল। দিসের সিঙ্গুলার হচ্ছে যে কি? দিস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটা। সোর্সেস বিদে ফ্লোরাল। কোনগুলা? এই যে আগের কথাগুলাই উল্লেখ করেছে, মানে আগের সোর্সগুলা, সরা, স্ট্রিম, এগুলা। বিকাম আনরিলায়েবল, এগুলো হচ্ছে তো অনির্ভরযোগ্য। রিলায়ও, যে আপনাদেরকে একটা শব্দ শিখিয়েছি, রিলায়ন, নির্ভর করা, রিলায়ত নির্ভর করা। তাহলে বিকাম হচ্ছে যে লিঙ্ক ইন ভার্ব, লিঙ্ক ইন ভার্বের পরে কী হবে? অ্যাডজেক্টিভ হবে, তাই এটার ভার্বটাকে অ্যাডজেক্টিভে নির্ভর করেছে। তাহলে রিলায়েবল মানে নির্ভরযোগ্য। যেহেতু এগুলো শুষ্ক মৌসুমে নির্ভর করা যায় না, তাহলে বিপরীত অর্থ প্রিফিক্স যুক্ত করে আন। আপনাদেরকে ওয়ার্ড ফরমেশনে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের অংশের মধ্যে প্রত্যেকটা আমি ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছি। যারা ক্লাসগুলো করেন নাই, ক্লাসগুলো করে নিন। তাহলে এগুলো নির্ভরযোগ্যহীন হয়ে যাচ্ছে। অ্যাজ,
কেন? চেঞ্জ ইন রেইনফল প্যাটার্নস, বৃষ্টিপাতের পরিবর্তন। এই রেইন অ্যান্ড রেইনফল ডিফারেন্স আছে। রেইন মানে স্বাভাবিকভাবে আমরা প্রতিদিনের বৃষ্টিকে বলি, আর সামগ্রিকভাবে যখন একটা বৃষ্টিপাতের অ্যাভারেজ হয় তখন এটাকে বলবো রেইনফল। বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হচ্ছে। এবং ডিফরেস্টেশন, বন নিধন, রিডিউস, এই যে অ্যাজ, আবার এই দেখেন দিস সোর্সেস প্রিন্সিপাল ক্লজ অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে রিডিউস হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, এবং চেঞ্জ ইন রেইনফল প্যাটার্ন ফুলটা এটাই হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্টটা নাউন ফ্রেজ, চেঞ্জ ইন রেইনফল প্যাটার্নস অ্যান্ড ডিফরেস্টেশনের, এটাকে নাউন ফ্রেজের বাইরে আর কি বলতে পারি? কে বলতে পারে? চেঞ্জ ইন রেইনফল এটাকে আর কি ফ্রেজ বলতে পারি? ফ্রেজে পড়াইছি, বলেন। জেরান্ডিয়ান ফ্রেজ। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো রিডিউস করে। গ্রাউন্ড ওয়াটার মানে অতিরিক্ত বেশি বৃষ্টিপাত কম হওয়ার কারণে, বন ধ্বংসের কারণে রিডিউস গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ নিচের পানি একদম কমে যায়। রিসার্চ, যেগুলো সংরক্ষণকৃত, যেগুলো জমে থাকে সেগুলো কমে যায়। আচ্ছা, বন নিধনের সাথে এগুলো সম্পর্ক কী? এগুলো সায়েন্টিফিক বিষয়, এগুলো আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝেন, গভীরভাবে বুঝেন। এগুলো তো আমি সায়েন্স পড়াচ্ছি না, এত কিছু একদম ভেঙে ভেঙে পড়ালে হচ্ছে না, আমার পক্ষে শেষ করা সম্ভব না। তবে এখানে ডিফরেস্টেশন হচ্ছে তো আপনারা জানেন, যেখানে গাছ থাকবে সেখানে হচ্ছে তো প্রচুর হচ্ছে তো সবসময় কী থাকবে, এখানে অনেক ঠান্ডা থাকবে, অক্সিজেন পর্যাপ্ত সরবরাহ থাকবে, রোদ প্রখরভাবে পড়বে না, ফলে পানি সংরক্ষণ থাকলে সেটা সহজেই কিন্তু শুকিয়ে যাবে না। এই জন্য এটাকে ডিফরেস্টেশন উল্লেখ করেছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা দুইটা প্রবলেম পেয়েছি। এই যে দেখেন, এখান থেকে আরেকটা জিনিস শেখাবো, অ্যাসকেনিন এবং অ্যাসকিমিন। অ্যাসকেনিন কি? আমি আবারও বলতেছি, আমি রাইটিং এটা হচ্ছে যে আমরা কম্প্রিহেনশনও প্র্যাকটিস করতেছি। আচ্ছা, এই প্যারার এই যে যেই উদ্দেশ্য এটা তৈরি করা হয়েছে, এই কলামটার মেইন উদ্দেশ্য, তার মধ্যে মেইন সমস্যা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তারা কখন সমস্যার সম্মুখীন হয়? এই যে ড্রাই সিজনে, অর্থাৎ যখন আমি মূল থিমের সাথে লেখকের মূল উদ্দেশ্য যেটা, সেটা যখন আমরা পেয়ে যাব, এটার মূল কারণ, তখন এটা আন্ডারলাইন করতে হবে পেসেসে। এটাকে বলা হয় স্ক্যানিং, এটাকে বলা হয় স্কিমিং। পেসেসের সব কিছু আপনি গ্র্যাব করতে পারবেন না। বিসিএসের রিটেনের প্যাসেজগুলো দেখিয়েন, সব কিছু গ্র্যাব করতে পারবেন না। অর্থাৎ দ্রুত পড়ে গিয়ে যেগুলো মূল বিষয় এগুলোকে গ্র্যাব করে নিতে হবে এভাবে। এরপর আসেন, যার কারণে উইমেন্স অ্যান্ড গার্লস, মহিলারা এবং তার কিশোরীদের ফ্রিকুয়েন্টলি বারবার স্পেন্ড আওয়ার্স, তাদের অনেক সময় পাস করতে হয়। স্পেন্ড মানে এখানে পাসিং করা, সময় নষ্ট করে ফেলা। কালেক্টিং ওয়াটার, পানি সংগ্রহ করতে গিয়ে ফ্রম ডিস্টেন্ট সোর্সেস, অনেক দূরবর্তী জায়গায়, কিলোমিটারের পর কিলোমিটার। আসলে পাহাড়িদের জীবন অনেক কষ্টের। আপনি যদি এগুলো বাস্তবে যদি রাঙ্গামাটি বা বিভিন্ন জায়গায় যদি না যান, বাস্তবে বুঝবেন না তাদেরকে কেন সরকার কোটা দিয়েছে। তারা অনেক স্ট্রাগল করে আসলে কিন্তু সারভাইভ করে। অ্যান্ড এফেক্ট ইন এডুকেশন, যেটা তাদের শিক্ষার উপরে প্রভাব ফেলে, দেখ লাইভলিহুডস, তাদের জীবিকার উপরে, অ্যান্ড ওয়েলবিং, তাদের যে একটা কীভাবে সুন্দরভাবে বেঁচে থাকবে সেটার উপরেও কিন্তু তারা প্রভাব ফেলে। এখানে একটা জিনিস দেখেন, তো এখানে এই প্যারাগ্রাফের মধ্যে আমরা যে জিনিসটা দেখেছি, সিকুয়েন্সিয়াল মানে কি, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। আপনি যখন লিখতে যাবেন, এ সেন্টেন্স, তিনটা সেন্টেন্স, এ সেন্টেন্সের পরে কি, এ সেন্টেন্সের পর কি, একটা ফ্লো চার্ট নাই। ফ্লো মানে কি, একটা কথার ধারাবাহিকতা নাই। আপনি যখন কাউকে যখন কোনো কথা বলেন, আপনার কথা যেমন প্রথম কথার সাথে শেষের কথা মিল নাই, তখন আপনি অন্যজনকে কি বলেন, দুধ আপনার কথাটা গুরুত্বহীন, আকাশ কুসুম কল্পনা, আপনি জানতো। অর্থাৎ আপনার বক্তব্য তখনই মানুষ শুনবে যখন আপনার বক্তব্যটা হচ্ছে যে মানুষ বুঝবে। ঠিক আপনার লেখার ধরনটা এখান থেকে শিখতে পারেন। সেটা কি, প্রথমেই দেখেন সমস্যার কথা বলেছে, এবং তারা কিসের উপর নির্ভর করেছে, এবং এই যেগুলোর উপর নির্ভর করে এগুলো সমস্যার কথা বলেছে। এই সমস্যার কারণে তাদেরকে কিলোমিটারের পর কিলোমিটার বিভিন্ন জায়গাতে গিয়ে ফানি। তাহলে দেখেন না, প্রত্যেকটা কথার একটা ফ্লো আছে। ফ্লো মানে ধারাবাহিকতা আছে। ঠিক এই যে এটাকে বলা হয় সচরাচর
ব্রেন স্টর্মিং বিষয়টা কি দেখেন, লেখার একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আপনি যখন লিখবেন, আপনি তো প্রত্যেকটা কথা চিন্তা করে 5 মিনিট চিন্তা করে পরীক্ষার কেন্দ্রের মধ্যে এটা লেখার কখনোই সম্ভব না, সে সময় নাই। 20 মিনিট বা 15 মিনিটের ভিতর আপনাকে হচ্ছে একটা ফোকাস লিখতে হবে ব্যাংকের, বা 25 মিনিটের ভিতর, আরও কম সময় 15 মিনিট, 2 পেজের কাছাকাছি। মানে আপনি একটা সেন্টেন্স লিখেছেন, ঠিক এটা লিখতে লিখতে আপনার ব্রেনে কিন্তু জেনারেট হতে হবে, এটার সাথে রিলেট করা আরেকটা, এটার সাথে রিলেট করা আরেকটা, এভাবে ধারাবাহিকতা থাকবে লেখার মধ্যে। এটা হচ্ছে একটা মিনিংফুল একটা স্ট্রাকচার লেখার, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি আর আগাবো না, আজকে আমি একদম টানা ক্লাস নিয়েছি, অনেকগুলো ক্লাস নিয়েছি, মানে আর পারতেছি না, আমার মাথা ধরে গিয়েছে। আপনার একটা এটার উপরে একদম ফুলটা পড়বেন। সবাইকে আমি কাজটা দিচ্ছি, এটা পড়ে এটার উপর একটা সামারি করেন। সবাইকে এটা কাজটা দিচ্ছি, সবাই জমা দিবেন হোয়াটসঅ্যাপে। আমি তো মূল কথাটা বলে দিয়েছি, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলেন।